গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। সরে যেতে নিলে জাংকুকের জন্য পারে না, কারণ সে তাকে শক্ত করে ধরেছিল। তে ঢোক গিলে সে জাংকুকের হার্টবিট শুনতে পাচ্ছে। কেমন অদ্ভুত অনুভূতি, তার গাল লাল হয়ে গরম হয়ে যাচ্ছে। কি হচ্ছে তার সাথে? আমি এতটাও হার্টলেস না মিস তে, আপনি ছাড়ুন আমাকে। তে সরে যাওয়ার জন্য চেষ্টা করে। জাংকুক শব্দ করে হাসে, তার দৃষ্টি তের দিকে। সে তার নরম শৈলের ঝাঁকুনি, উষ্ণতা আর মিষ্টি কণ্ঠ আরো গভীরভাবে নেওয়ার জন্য তাকে ঘুরিয়ে নিজের শরীরের উপর উঠিয়ে নেয়। এতে ভরকে যায়। সে চিৎকার দিতে নিলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্য গলা দিয়ে আওয়াজ বের হয় না। সে বুঝতে পারে জাংকুকের শরীরের সাথে তার শরীরের স্পর্শ খুবই বাজেভাবে হচ্ছে, যা তার জন্য নেওয়া কঠিন। তাই ছটফট করা শুরু করে। ফিসফিস কণ্ঠ জাংকুকের, হে স্টপ, ছাড়ুন আমাকে। জাংকুক ঠোঁটের কোণে হাসি নিয়ে তার সাথে আরো চেপে ধরে। এতে অস্বস্তিতে ভয়ে মরিয়া হয়ে ওঠে। আমার সাহায্য প্রত্যাখ্যান করার পরও আমি তোমাকে বাঁচিয়েছি, আর তুমি ছটফট করছো আমার থেকে পালানোর জন্য। আপনি আমাকে ছাড়ুন। তেই তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, কিন্তু একজন পুরুষের কাছে তার শক্তি কিছুই না। তাই আচমকা জাংকুকের কাঁধে কামড় দিয়ে বসে। হালকা যন্ত্রণায় জাংকুকের হাত আলগা হতেই তে দ্রুত তার উপর থেকে উঠে সিটকে দূরে সরে যায়। তবে মুহূর্তেই জাংকুক তার পা ধরে আটকে ফেলে এবং সে শোয়া থেকে উঠে তেকে ঠেলে তার ভারী শৈলের ভর তের উপর দেয়। জাংকুক দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে বলে, কি করলে তুমি? তে জবাব না দিয়ে চিৎকার দিয়ে ওঠে, ছাড়ুন, তোমাকে এই নিয়ে আমি 2 বার বাঁচিয়েছি। আর তুমি, তোমার মনে হয় না তুমি আমার সাথে বেয়াদবি করেছ? বেশ করেছি। তে ঘাড় ঘুরিয়ে নেয়। জাংকুক তার দিকে আরো ঝুঁকে। তের শৈলের গোলাপের ন্যায় ঘ্রাণ তার নাকে বাজে। তাই নাকি? সে ফিসফিস করে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই, কারণ আপনি নিজেও একজন বেয়াদব। না হলে আপনি আমার সাথে এমন কিভাবে করতে পারছেন? তাহলে তো এটা কিছুই না, আমি এর থেকেও বেশি বেয়াদবি করতে পারি, দেখবে। বলি জাংকুক তের হাত ছেড়ে দেয়। তে তার দিকে ঘুরে তাকায়। সেভাবে ছাড়া পেয়েছে, সে পালাতে পারবে। কিন্তু আসম্বিক জাংকুক এমন একটা কাজ করে বসে যে তের চিৎকারের শব্দ আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। জাংকুক শব্দ করে হেসে ওঠে। তার দৃষ্টি তের বুকের দিকে টান মেরে সামনে অনেকগুলো বোতাম ছিঁড়ে ফেলেছে। তে সরাতে চাইলেও পারছে না জাংকুকের শক্তির কাছে। জাংকুক নিজেই তার কার্যক্রম বন্ধ করে মাথা নিচু অবস্থায় তার দিকে তাকায়। তে এবার অন্যদিকে ঘুরে শব্দ করে কেঁদে ওঠে, এই লোক কেন? জাংকুকের দৃষ্টি তীর থেকে নড়ছে না। তার শ্বাস ফেলা অনিয়মিতভাবে রুক্ষ, তবে চোখে মুখে এখন আর লালসা নেই। দৃষ্টি তার শান্ত এবং গম্ভীর। তে কান্না থামিয়ে জ্বলন্ত চোখে ক্রোধ নিয়ে ঘুরে তার শান্ত চোখের দিকে তাকায়। জাংকুক কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, অতঃপর আস্তে করে উপর থেকে উঠে শৈলের ধুলোবালি ছাড়া শুরু করে। তবে দৃষ্টি তীর দিকেই নিবদ্ধ। তে তার দুদিকের শার্ট আঁকড়ে ধরে নিজেকে ঢাকে। তার অবস্থা একদম বেহাল দশা। তাই চোখ নামিয়ে দ্রুত শোয়া থেকে উঠে আবার ফুপিয়ে কান্না শুরু করে। সে ভাবতে পারছে না এই মাত্র কি হলো তার সাথে। এটা কোনোভাবে দুঃস্বপ্ন হয়ে যাক। তের কান্নার শব্দ জাংকুকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। একটা অসহায় মেয়ে জঙ্গলের গভীরে মাটিতে বসে কাঁদছে। জাংকুক উপহাস করে হাসে, এরপর তার স্যাঁতসেঁতে ঠোঁট বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে নেয়। তে কুকড়ে ওঠে তার হাসির শব্দ শুনে। তোমার মতো মেয়ের নিঃশ্বাস আটকানোর জন্য আমার বেয়াদবি সীমা পার করাই যথেষ্ট। তে হাত মুষ্টিবদ্ধ করে মাটি খুবলে ধরে, আবারও ফুপিয়ে ওঠে। জাংকুক ঘাড় ঘুরিয়ে এক নজর তেকে দেখে তার ভয়ঙ্কর চাহনি। সে ঠোঁট বাঁকিয়ে হাসে। বাগানের একটি মাত্র অসহায় সাদা গোলাপ প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তে নিজের শার্ট আঁকড়ে ধরে কাঁপা কাঁপা শরীর নিয়ে দৌড়ে চলে আসে আশ্রমে। জাংকুক যেতেই আর এক মুহূর্ত সেখানে থাকেনি সে। আজ কেন সে জঙ্গলে গিয়েছিল? ওই ভয়ঙ্কর মানুষটার সাথে তার কেনই বা দেখা হয়েছিল? কেনই বা এসব করলো উনি? কান্নার হতো কণ্ঠ তের। তার মুখে আপত্তিকর স্বাদ, গা ঘিন ঘিন করছে। দ্রুত হাত দিয়ে ঘষা শুরু করে তার শরীর। তার ঠোঁট ঘষতে থাকে যেন মাংস উঠিয়ে ফেলবে। ওই লোকের প্রতি তার তীব্র ঘৃণায় 2 হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে কেঁদে ওঠে,
কাকে বলবে তার সাথে আজ কি হয়েছে। জীবনে এমন কিছু শিকার হতে হবে সে ভাবতেও পারেনি। এইদিকে জাঙ্কুক ঝর্ণার উষ্ণ পানি দিয়ে শরীরে লেগে থাকা অবশিষ্ট ধুলোবালি ধুয়ে মুছে ফেলছে। জাঙ্কুক জিম করা ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানির কণা, চুলগুলো ভিজে কপালে পড়া। সে চোখ বন্ধ করে দুহাত দেয়ালে ঠেকিয়ে রেখেছে আর মনে মনে আওড়ায় সেই আশ্রিতা। সে কি, তার উপর লোভ কিসের সেটা স্পষ্ট, তাই লম্পট মনকে আজ আটকাতে পারেনি। জাঙ্কুক চোখ খুলে এক হাত দিয়ে কপালের ভেজা চুলগুলো পিছের দিকে ঠেলে দেয়। তার স্মৃতিতে তেকে প্রথম দেখা থেকে এই পর্যন্ত ফেসে ওঠে। তার মনে আছে ছোট্ট কিশোরী আশ্রমের মেয়ে যে এখন যুবতী, তার সৌন্দর্য একদম নিখুঁত, তার উপর তার লালসা বাসনা গভীর। হয়তো বিনোদনের থেকেও এটা বিরক্তিকর। সে নিজেকে বারবার বোঝালো এটাই সত্যি। সে চেয়েছিল ওই মেয়ে বিনোদন হিসেবে থাকুক, কিন্তু তার কাছ থেকে না চাইতেও সে অনেক কিছু চায়। আর এখন তার শরীরে সুবাস, ঠোঁটের স্বাদ। জাঙ্কুক ভাবনার মাঝে তার ঠোঁট কামড়ে ধরে। তাকে অধিকার করার মনোভাব ক্রমে ক্রমে তার ভিতরে শক্ত হচ্ছে। সে বুঝতে পারছে এটা। কিছুক্ষণ পর শাওয়ার শেষ করে ছাই রঙের ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয় জাঙ্কুক। পরনে শুধুই ট্রাউজার। এরই মধ্যে সবিন আসে। ব্রো, বড় বাবা দেখা করতে বলেছে তোমাকে। কথাটা বলতে বলতেই সবিনের চোখ পড়ে জাঙ্কুকের কাঁধে লাল হওয়া জায়গাটায়। ব্রো, তোমার ওখানে ওটা কিসের দাগ? জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া না করে সেই সোজা কাবার্ড এরিয়াতে চলে যায়, যেন কিছুই হয়নি। তখন সবিন মনে মনে ভাবতে থাকে, এটা কোনো জীবজন্তুর কামড় নয়, এটা নিশ্চয়ই কোনো মানুষের। তাহলে কি লিজা করেছে? কিন্তু লিজা তো এখানে নেই। তাহলে আর কোনো কিছু না ভেবে সবিন রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সায়নো, আমি কখনোই তাকে হারাবো না, সায়নো মনে মনে বলে ওঠে। অন্ধকার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে আছে সে। সায়নো তের সাথে দেখা করে ফিরে আসার পর নিজেকে ঘরবন্দি করে রেখেছে। তার চোখে মুখে হতাশা ভরা। তের হঠাৎ সিরিয়াস হয়ে এরূপ আচরণ, কথাবার্তা তার ভিতরটা ক্ষত করছে। কারণ তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আর আগের মতো থাকবে না, এটা মানা তার জন্য কষ্টকর। কেন বড় হলো তারা? সমাজের উঁচু নিচু দেখার ব্যাপারগুলোতে তার ঘৃণা চলে আসে। সে জানে, অবশ্যই সে বুঝেও তাদের বন্ধুত্বের মাঝে দূরত্বের মূল কারণ কি, কিন্তু সে তো এমন চিন্তাধারার মানুষ না। আর সবচেয়ে বড় কথা, সে তার বন্ধু। ভালোবাসা অবশ্য শুধু তার দিক থেকে। তার জীবনে প্রথম অনুভূতি তেকে ঘিরে, যার কারণে এই পর্যন্ত অন্য কোনো নারীর মোহে আটকায়নি সে। এখন তের থেকে সে কিভাবে নিজের দূরত্ব বজায় রাখবে? গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ছাতার নিচে দুজন এই কাপড়ের দিকে তাকিয়ে। কি কি বললি? স্বাভাবিক কোনো দ্বিধা ছাড়া আবার বলে, ভালোবাসি তোকে আমি। তে দৃষ্টি এলোমেলো করে অন্যদিকে ঘুরে তাকায়। অবিশ্বাস্য কথায় অদ্ভুত অনুভূতি। জানি এখন তুই কি বলবি, তবুও ভালোবাসি। তে ঠোঁট কামে চোখ বন্ধ করে আবার খুলে। কিছুদিন আগে আমি তোকে বুঝিয়েছি, আমাদের বন্ধুত্ব টিকে রাখার জন্য দূরত্ব বজায় রাখতে হবে। এটা তোর সিদ্ধান্ত। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি। 16 বছর বয়সে যে মেয়েকে দেখে প্রথম আমার অনুভূতি জেগেছিল, তাকে আমি ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই, এটা আমার সিদ্ধান্ত। কি অদ্ভুত কথা বলছিস এসব সায়নো। আমি তোকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না, আর হঠাৎ এত কিছু ভেবে ভালোবাসা হয় না তে, শুধু হয়ে যায়। এখন যাই হোক, আমি তোকে ভালোবাসি। আমি আমার এত বছরের মনে লুকিয়ে রাখা অনুভূতি জানিয়েছি। আর কেন আমাদের বন্ধুত্বের সম্পর্কে তুই দূরত্ব বজায় রাখতে চাস, এর কারণ আমি জানি। আর সব কিছু সমাধান হিসাবে বিয়ে করতে চাই আমি তোকে। তুই পাগল হয়ে গেছিস হয়তো। আমি অবশ্যই বন্ধু হিসেবে তোকে ভালোবাসি, কিন্তু তুই যে ভালোবাসার বিয়ের কথা বলছিস, আমি অনেক দুঃখিত। কখনো আর এসব বলবি না, এগুলো আমাদের মধ্যে সম্ভব নয়। সায়না মন ভাঙা নিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে চোখ তুলে তের দিকে তাকায়। আমি জানতাম তুই না করবি, তবুও বলেছি, মেনে নিলাম। কিন্তু আজকের জন্য আমি আবারও বলবো, প্রতিদিন একই কথা বলবো। মানুষের মন পরিবর্তন হতে বাধ্য। আর এখানে প্লাস পয়েন্ট হলো, তুই আমাকে ইগনোর করতে পারবি না। তোর কথায় আমি অস্বস্তি অনুভব করছি সায়নো। তোর থেকে এসব আশা করি না। বন্ধুত্বের সম্পর্কে কখনোই ভালোবাসা। তে পুরো কথা শেষ করতে পারলো না। এর আগেই পিছন থেকে ডাক পড়লো সুগা আঙ্কেলের। তে মা। তে তার আঙ্কেলের দিকে তাকিয়ে সায়নোর দিকে তাকায়। এখন যা, আবার দেখা হবে। পরের দিন সকাল থেকে
বাসার সব কিছুর আয়োজন বিলাসবহুল। গেস্টের দুপুরের খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে। তবে আপাতত সবাই গার্ডেন এরিয়াতে রয়েছে, সকলে আলাপচারিতে ব্যস্ত। হে বিউটিফুল। সবিন লিজাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেদিন বলা গোলাপ রঙের ড্রেস না পরলেও সাদা। বড়য়ের দেওয়া গিফট, তাই না? মানিয়েছে তোমাকে। গিফট? তোমার জন্য বড় হোয়াইট কালার ড্রেস কিনেছিল আমার সামনে যেদিন আমরা তিনজন শপিংয়ে গিয়েছিলাম। এটা সেই ড্রেস, তাই না? সবিনের কথা শুনে লিজার মুখ থেকে আস্তে আস্তে হাসিটা গায়েব হয়ে যায়, কারণ জাংকুক তাকে কোনো গিফট দেয়নি। হাসি গায়েব হতে দেখে সেও বুঝতে পারে তার ভাই যে লিজাকে গিফট দেয়নি। দুজন দুজনের ভাবনায় একসাথে ঘাড় ঘুরিয়ে পাশে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা জাংকুকের দিকে তাকায়। তার ভাই কি কোনোভাবে লিজা থাকতেও অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট? এইদিকে বাচ্চাদের সাথে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে তে। কিছুক্ষণ পর পর আতশবাজির অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। তবে এইসব যেন তেকে বারবার ওই বাজে লোকটার কথা মনে করিয়ে দিচ্ছে। উফ, ওই লোকটাকে নিয়ে কেন এত ভাবছি আমি। অন্যদিকে ঘুরে চোখের উপর এক হাত রাখে। গতকাল সাইনোর অবিশ্বাস্য অনুভূতি প্রকাশে ভুলে বসেছে। এইদিকে জাংকুক সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় জাংকুক এবং তার মা। এরপর দেখতে দেখতে তিনটি মাস কেটে যায়। আর তীর জীবন থেকেও মেঘ সরে আবারও তার হাসি খুশি প্রাণোচ্ছল দিন শুরু হয়। কেটে যাওয়া 3 মাসের মধ্যে তে তার এসএসসি এক্সাম শেষ করে প্রাইমারি স্কুলে ড্রয়িং টিচার হিসেবে জয়েন করেছে, যেটা সে আগে ঠিক করে রেখেছিল। এখন সে একজন স্কুল শিক্ষিকা। তার স্বাভাবিক দিনগুলি এখন অন্যরকম সুন্দর। আশ্রম, স্কুল দুটো মিলিয়ে তার জীবনে সুখের নতুন অংশ। তবে সুখের মধ্যে একটু হতাশা, একটু বিরক্তও যুক্ত আছে, যার কারণে আজকাল তার নিয়ম করে বেলা একবার কপাল চাপড়াতে হয়। এর কারণ সাইনো তার অনুভূতি প্রকাশ করে থেমে নেই। সে নিজের কথায় এখনো স্থির। ক্লাস শেষ করে বাইরে বের হতে দেখে সাইনো দাঁড়িয়ে। কিরে, তোর মাথা থেকে কি এই ভালোবাসার ভূত যাবে না? তোর ভালোর জন্য বলছি, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেল। কিন্তু সাইনো তের কোনো কথায় পাত্তা দিল না। বিগত 3 মাস ধরে এমনটাই চলছে। দিনগুলি এভাবেই যাচ্ছে। মাসখানিক ধরে হাসি খুশি খুনসুটিতে জীবনে কালো মেঘ সরে যাওয়ার সাথে সাথে বাজে অপমানজনক স্মৃতিগুলোকে জোর করে সত্যিতে ভুলে বসেছে। অন্যদিকে মস্কো শহর, রাশিয়ার রাজধানী, সেখানকার এক বিলাসবহুল প্যালেসের কাচের দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে জাংকুক। দৃষ্টি তার বাহিরের দিকে নিবদ্ধ। রাশিয়াতে শীতকাল -ডিগ্রি হওয়ার কারণে বাহিরে রাতের মতো অন্ধকার। স্যার, আসবো? দরজার বাহির থেকে ইয়ঞ্জনের কণ্ঠ। স্যার, ম্যাম আপনাকে আজ ডিনারে ইনভাইট করেছেন। অ্যাকচুয়ালি স্যার, ম্যাম চাচ্ছেন আপনি কোরিয়া যাওয়ার আগে ফ্যামিলি। জাংকুক হাত উঁচু করে থামিয়ে দেয়। আগে বলো কাজ ঠিকঠাক হয়েছে কিনা। ইয়ঞ্জন মাথা নত করে জি স্যার বলে। জাংকুক বাঁকা হাসে। পাশের টেবিলের উপর থেকে তার লং কোট হাতে নিয়ে বলে, গাড়ি বের করো। অ্যান্টোনভ প্যালেসের বিশাল বড় গেট দিয়ে কালো রঙের দুটো গাড়ি প্রবেশ করে। সাদা আর সোনালী রঙের বিলাসবহুল প্যালেসটি জাংকুকের না অ্যান্টোনভের। তবে তিনি মারা যাওয়ার পর এখন জিনের। যাই হোক, প্যালেসের সদর দরজায় বরাবর গিয়ে থামে গাড়ি দুটি। অতঃপর দুটো গাড়ির মধ্য থেকে একটি গাড়ি থেকে জাংকুক আর ইয়ঞ্জন বের হয়, আরেকটি থেকে 4 জন বডিগার্ড। আধুনিক বিলাসবহুল প্যালেসে ঢুকতেই সুবিশাল বসার ঘরে জাংকুকের চোখে পড়ে সোফায় বসে থাকা কাইয়ের দিকে। 60 বছরের লোকটিকে দেখলে তার বয়স অনুমান করা কঠিন। এখনো সেই ইয়ং ছেলেদের মতো দেখতে। জাংকুক খুব শান্ত স্বাভাবিকভাবে তার বরাবর গিয়ে পায়ের উপর পা তুলে বসে। এই সময় জিয়ন জাংকুক বাকি কথাগুলো আর বলতে পারে না। তার আগে যন্ত্রণাদায়ক উচ্চস্বর তার। জাংকুক ঠোঁটে হাসি নিয়ে হালকা ঘাড় কাত করে। তার হাতে বন্দুক। কাইয়ের পা বেয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। রাস্তার কুকুরের খেতে খেতে লোভ বেড়ে গেছে। তাই এ সময় এখানে তাকে শেষবারের জন্য সাবধান করতে এলাম। শুধু মমের জন্য তুই বেঁচে আসিস, না হলে তোকে গায়েব করতে আমার সেকেন্ডের ব্যাপার। আসামিক ঝাঁঝালো কণ্ঠ জিনের। সে কিছু দরকারি কাজে বাইরে গিয়েছিল, কিন্তু এসে দেখে এই অবস্থা। জিন দ্রুত ছুটে আসে আর এসে সোফায় রক্তাক্ত কাইকে দেখে তার মাথা চক্কর দিয়ে ওঠে। জাংকুক নিজের রাগ নিয়ন্ত্রণ করে বন্দুক সরিয়ে নেয়। কেন এমনটা করলে জাংকুক? বলেছিলাম না তোমার প্রতিটা ডিল ফেরত নিয়ে নিব। কুকুরের লেজ কখনো সোজা হয় না মম। সেটা জাংকুক, নিজের বাবা না মানো, অন্তত তোমার মমের হাজবেন্ড করে সম্মান করো। জাংকুক উপহাস করে বলে, যে আমার জুতোর লায়ক না
তাকে সম্মান, এটা হাস্যকর। যাই হোক, আজ রাত 12টায় আমার কোরিয়া যাওয়ার ফ্ল্যাট। তোমার হাজবেন্ডকে বলে দিও আমার অনুপস্থিতিতে কোনো অস্ত্র সাপ্লাইয়ের মধ্যে গরমিল করলে তাকে এবার কারোর জন্য বাঁচিয়ে রাখা হবে না। বলি জাংকুক চলে যাওয়ার জন্য পা বাড়ালে আবার থেমে যায়। তাকে শ্যুট করার কারণ কি ছিল তোমার জানা উচিত। ইতালি থেকে অস্ত্রের জাহাজ এসেছিল, সেগুলো মিস্টার অ্যালেকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। কিন্তু তোমার হাজবেন্ড আমার কাজে ঢুকেছিল, আমার কাজে বাধা হয়েছিল, তাই এই ব্যবস্থা করেছি। জিন অবাক চোখে কাইকে দেখে। জাংকুক ঠোঁট বাঁকিয়ে হাসে। আর সরি, আজকে ডিনারের প্ল্যানটা আমার জন্য ক্যান্সেল হয়ে গেল। বলি আর এক মুহূর্ত দাঁড়ালো না জাংকুক, সোজা প্যালেস থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। তবে আচমকা একজন সার্ভেন্টকে তার পাশ দিয়ে হাতে কিছু সাদা গোলাপ নিয়ে যেতে দেখে। জাংকুক সার্ভেন্টের হাতের সাদা গোলাপগুলোর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর হাত বাড়িয়ে একটা সাদা গোলাপ নিয়ে ফের হাঁটা ধরে আর হাঁটতে হাঁটতে বাঁকা এসে ধীর কণ্ঠে আওড়ায়, বাগানের একটি মাত্র অসহায় সাদা গোলাপ। ম্যানশনে আবারও 3 মাস আগের মতো। ম্যানশনে সুবিশাল বসার ঘরে বাড়ির সকল সদস্য একসাথে। সকাল সকাল জাংকুকের বাড়িতে আসা সবার মধ্যে খুশি ছড়িয়ে পড়ে। গত 6 বছর পর জাংকুক কোরিয়া এসে বেশি দিন থাকেনি, তবে এবার কয়েক মাসের জন্য এসেছে। আমি অনেক খুশি হয়েছি জাংকুক, তুমি এবার অনেকদিন থাকবে। ছেলের কাঁধে হাতে রেখে আরেম বলে ওঠে। জাংকুকের ঠোঁটে কিঞ্চিত হাসি। অন্যদিকে সাইনো তেকে বলে রেস্টুরেন্টে পরের দিন মিট করতে, কারণ তাদের এই সম্পর্কটা নিয়ে আশেপাশে অনেক বেশি কানাঘোষা শুরু হয়েছে। এটার একটা সলিউশন বের করতে হবে। এইদিকে গেস্ট হাউসের নিজের ঘরে সোফায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে জাংকুক। ঘরে হালকা আলোয় তার মুখে অত্যধিক গম্ভীরতা স্পষ্ট। জাংকুক চোখ খুলে, এখানে এত দ্রুত আসার ইচ্ছা ছিল না, তবে আজকাল তার পারিবারিক পরিবেশ খুব একটা ভালো লাগছে না। এই গাছপালা ঘেরা এই ম্যানশনটাই যেন তাকে স্বস্তি দেয়। জাংকুক ঠোঁট বাঁকিয়ে হাসে। আর ম্যানশন ছাড়াও এখানকার আরো কিছু তার পছন্দ, যেটা এখানে আসার কারণ হিসাবে নিখুঁত। সোজা হয়ে বসে সে টেবিলে রাখা ওয়াইনের গ্লাস হাত বাড়িয়ে নেয়। লাল পানীয় গ্লাসের কিছু অংশ পর্যন্ত সে হালকা নাড়িয়ে ঘাড় কাত করে, যা এই নেশা পানীয় থেকে নেশালো। তার মস্তিষ্ক জুড়ে প্রতিটা মুহূর্ত নেশায় ডুবিয়ে রেখেছে। কিন্তু কিভাবে এই নেশা হয়ে গেল সে নিজেও জানে না, ভাবতেও পারেনি। যাকে অপ্রয়োজনীয় আকর্ষণ ভেবেছিল সেটা নেশায় ডুবিয়ে দিয়েছে। জাংকুক গ্লাসে ঠোঁট ছোঁয়ায়। তে নামটা ধীর কণ্ঠে আওড়ায়। তার চোখে ভেসে ওঠে অসহায় আশ্রমের মেয়ে, যার রূপ আবেদনময়ী শরীর তাকে কতটা আকর্ষণ করেছিল সে প্রতিবার দূরে থাকতে চেয়েও থাকতে পারেনি। তার এখনো মনে আছে অসাধারণ মেয়ের শরীরের সুবাস, ঠোঁটের স্বাদ, যা তাকে ক্ষণে ক্ষণে কাবু করে ফেলেছে। সে ভুলতে পারেনি রাশিয়া থেকেও তাকে কাছে পাওয়ার বাসনা প্রতি মুহূর্তে আরো গভীর হয়ে নেশায় পরিণত হয়েছে। আর এসব সব কিছুর পর সে অনুভব করে এর উপর তার অধিকার থাকবে। তাকে সে বিনোদন হিসেবে উপভোগ বা ভোগ দুটোই করবে। তার বাগানের অসহায় সাদা গোলাপের মালিক শুধু সে হবে। জাংকুক ক্রূর হাসে, তবে গ্লাস ধরে রাখা হাত আস্তে আস্তে দৃঢ় করে আচমকা গ্লাস চূর্ণ বিচূর্ণ করে ফেলে। জাংকুক তার হাতের দিকে তাকায়। হাত কেটে গলগলিয়ে রক্ত পড়ে ভেসে যাচ্ছে। তার চাওয়ার মাঝে কুকুর ছানাদের প্রেমের পরিণতি কতটা করুণ করবে। জাংকুক শব্দ করে হাসে। কাউকে খুন করার ইচ্ছা জাগছে, তবে না, সে শান্ত থাকবে। শান্ত থেকে ওই ডক্টরের ছেলের প্রেমিকাকে তার জঙ্গলে ছেড়ে দেবে এবং তাকে শিকার করবে সে। পরের দিন গাছগাছালি পরিবেশ রেখে ব্যস্ত রাস্তায় ব্যস্ত মানুষের চলাফেরার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার এক পাশে কিনারা এসে থামে। গরমে হাঁপিয়ে উঠেছে সে। তার ব্যাগ থেকে চুলের কাঠি বের করে চুলগুলো পেঁচিয়ে নেয়। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটির বরাবর দা উইন্ড লঞ্চ রেস্টুরেন্টের কাছে গাড়ি থামতেই জাংকুক আর সবিন বের হয়। তৎক্ষণাৎ ফোন বেজে ওঠে জাংকুকের। জাংকুক ফোন বের করে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। তুমি যাও, আমি আসছি। ফোন রিসিভ করে জাংকুক সবিনকে উদ্দেশ্য করে বলে ওঠে। সবিনের দৃষ্টিও তার হাতের ফোনের দিকে ছিল। ভাইয়ের কথা শুনে এক নজর তাকে দেখে অতঃপর চলে যায় নিজের মতো। জাংকুক ফোন কানে ধরে রাশিয়ান ভাষায় কথা বলতে বলতে ঘুরে মেইন রাস্তার দিকে দৃষ্টি ফেলে তার আচমকা চোখে পড়ে লং স্কার্ট আর শার্ট পরে দাঁড়িয়ে আছে তে। এইদিকে রাস্তার কিনারা ধরে হাসছে তে।
দৃষ্টি তার আশেপাশে। সাইনুকে মেসেজ করে জানিয়েছে সে এসেছে এবং রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। এইদিকে জাঙ্কুকের দৃষ্টি শুরু হয়। মেয়েটিকে চিনতে পেরেও তার এগিয়ে আসার প্রতিটা কদমে আরও তাকে নিশ্চিত করছে এটা সেই আশ্রিতা মেয়েটি যাকে 3 মাস পর দেখা গেল গাছগাছালি পরিবেশ রেখে ব্যস্ত রাস্তায়। তবে এমন জায়গায় আশা করার মতো ছিল না। জাঙ্কুকের সরু দৃষ্টি স্থির ছিল। ফোন কান থেকে নামিয়ে কৌতূহল হয়ে তেকে অনুসরণ করা শুরু করে। খুবই অদ্ভুত ছিল এটা। সামান্য ওই মেয়ের পিছনে যাচ্ছে, কতটা আকৃষ্ট হয়েছে সে তার প্রতি। জাঙ্কুক কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসে। তে নিজ ভাবনায় বেখেয়ালি। অন্যদিকে জাঙ্কুক তার পিছে ধীর গতিতে হাসছে। তে অবশেষে লিফটের কাছে গিয়ে দাঁড়ায়। বড় একটা নিঃশ্বাস ফেলে লিফট খোলার বাটন চাপ দিতেই সাথে সাথে খুলে যায়। মনের ভেতর চিন্তা ভাবনা নিয়ে ভিতরে ঢুকে পড়ে সে ঢুকে পড়তেই তার পাশ কেটে একজন লোক ভিতরে প্রবেশ করে, যাকে তে খেয়াল করেনি। তবে যখন সে বাটনে চাপ দিবে তার আগে পাশের লোকটি বাটনে চাপ দিয়ে ধরে। তে কপালে ভাঁজ ফেরে ঘাড় ঘুরিয়ে তাকায়। সাথে সাথেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বাটন থেকে হাত সরিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকেছিল এতক্ষণ সে। লং টাইম নো সি মিস তে। এর মধ্যে লিফটের দরজাটাও লেগে যায়, যা একদম 8 তলায় গিয়ে খুলবে। তে ঘামছে। এলোমেলো দৃষ্টি নিয়ে চোখ দ্রুত সরিয়ে ফেলে। ভুলে যাওয়া কিছু বাজে স্মৃতি তার মাথা চড়া দিয়ে উঠেছে। জাঙ্কুক শান্ত মুখে তেয়ের দিকে তাকিয়ে চিকন চাকন ছোট মেয়েটি আগের থেকে আরও বেশি আবেদনময়ী হয়ে উঠেছে। তেয়ের শরীরে মৃদু কম্পন, গলা শুকিয়ে কাঠ। এই বাজে লোকটার সাথে এতদিন পর আবারও দেখা কেন? ভুলে তো গিয়েছিল সব, আবারও কেন? তে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নেয়। মূর্তি ভেসে ওঠে এমন কিছু দৃশ্য যার শরীরে কম্পন বাড়িয়ে দেওয়ার মতো ছিল। সাথে সাথে তে চোখ খুলে শক্ত করে পরনের জামা খিঁচে ধরে। জাঙ্কুক তের পেছন দিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তের শরীরে লেগে থাকা জামার উপর দিয়ে নিখুঁত শরীরের গঠন আর কম্পন দেখছে, যার নেশা ধরার মতো ছিল। সাথে মাসখানেক পর মনে আনন্দ অনুভব। জাঙ্কুক তার দিকে এক কদম এগোয়। তে জাঙ্কুকের কাছে আসা দেখেই চমকে ভয়ে পিছিয়ে যেতে থাকে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তেয়ের গলা কাঁপছে। জাঙ্কুক শান্তভাবে দাঁড়িয়ে তেয়ের দিকে দৃষ্টি রেখে আরও এক কদম পা বাড়ায়। জাঙ্কুককে এগোতে দেখে ভয়ে জড়সড় হয়ে চুপসে লিফটের সাথে মিশে যাবে এমন অবস্থাতে, তাই নাকি? জাঙ্কুকের কণ্ঠ ধীর, তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেয়েটি জঙ্গলের ঘটনা নিয়ে এখনো ভীত, এটা স্পষ্ট। এরই মধ্যে লিফটও খুলে যায়। তে আর এক মুহূর্ত দাঁড়ায় না। সামনে দাঁড়ানো জাঙ্কুকের পাশ দিয়ে পালিয়ে যাওয়ার মতো হাঁটা শুরু করে। জাঙ্কুক লিফট থেকে বের হয়ে তাকে ডাক দেয়। তে না শুনে দ্রুত পায়ে হাঁটতে থাকে, কিন্তু সে পালাতে ব্যর্থ হয়, কারণ জাঙ্কুক তার পাশ কাটিয়ে পথ আটকে ধরে। দুঃখিত, দেরি হচ্ছে, আমার যেতে হবে। তের ছটফট আকুতি। জাঙ্কুক স্বাভাবিক ভঙ্গিতে পকেটে হাত গুজে দাঁড়ায়। তোমার পালানোর কারণ কি? যেটা আমাদের মাঝে হওয়া উচিত না সেটা আবার হতে পারে, এজন্যই কি? তেয়ের গাল সাথে সাথে রাগে লাল হয়ে যায়। জঘন্য রাগে ফুঁসে ওঠে সে। লোকটা কতটা খারাপ আর অশ্লীল হলে একটা মেয়েকে বাজেভাবে শুয়েছিল, আবার এখন এভাবে বলছেও। কি করে পারে তাকে অপমান করতে? আসলে সে একজন নির্লজ্জ আর অহংকারী পুরুষ। আমি আমার বাবার আশ্রমের একজন আশ্রিতাকে কফি কিনে খাওয়াতে চাই, যার সাথে আমার এখানে দেখা হয়েছে। যতই হোক, তাদের বড় সাহেবের ছেলে বলে কথা। এতিমদের উপর দরদ রাখা আমারও উচিত। এটা একটা ভালো কাজ হবে, তাই না? আমি ঠিক বলেছি না মিস তে? জাঙ্কুক নিজের কথায় নিজে উত্তর দিয়ে রেস্টুরেন্টের দিকে হাঁটা ধরে। তে দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ করে নেয় হাত। অতঃপর বাধ্য হয়ে জাঙ্কুকের পিছু পিছু হাঁটা শুরু করে। চার কোণার টেবিলে একে অপরের মুখোমুখি নীরব হয়ে বসে আছে তে আর জাঙ্কুক। তে ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, বুক ধড়ফড় করছে। অন্যদিকে জাঙ্কুক সবিনকে টেক্সট করে পাঠায় লাঞ্চ করে গাড়িতে থাকতে সে কিছুক্ষণ পরে আসবে। তেয়ের সামনে কফি রাখা, সে হাঁসফাঁস করছে। যে কোনো মূল্যেই হোক এখান থেকে যেতে হবে তার। তে হা করে শ্বাস ফেলে চারদিকে চোখ বুলিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জায়গাটা সুন্দর, অপ্রয়োজনীয় কথা আমার পছন্দ না, তুমি জানো। তে ঠোঁট কামড়ে দৃষ্টিনত করে নেয়। এটা সে বলতে চায়নি, সে যে কী করছে নিজেও জানে না। আমি শুধু জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না। ঠিক আছে, আমি তোমাকে সহ্য করতে পারি না। জাঙ্কুক তেয়ের কথায় সম্মতি জানায়। তে ছটফট করে কফিটা খেয়ে নেয়। এই কফির জন্য তো এখানে বসা।
কফি খাওয়া শেষ হলে সে তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে টেবিলের উপর রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। জাঙ্কুক চোখ তুলে তাকায় আর টাকা রাখতে দেখে উপহাস করে, এটা কি আমার কফির মূল্য? তোমার কি মনে হয় 1 কাপ কফির মূল্য দেওয়ার জন্য জিওন জাঙ্কুকের তোমার মতো একজনের প্রয়োজন? আমি এমনটা বলিনি, আমি শুধু আপনার থেকে কিছুই চাই না। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তাকায়। কি বললে? আবার বলো। আপনার থেকে আমি কিছু পেতে চাই না। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আমার যেতে হবে, আমার বন্ধু অপেক্ষা করছে। কি ডক্টরের ছেলে? দুঃখিত, আপনি আমার ব্যক্তিগত কিছু নিয়ে প্রশ্ন করতে পারেন না। আমার উপর কথা বলা পছন্দ না। তে মনে সাহস সঞ্চার করে বলে ওঠে, আমি আপনার দাসী না যে আপনার পছন্দ মতো সব করতে হবে। জাঙ্কুকের চোয়াল আরও দ্বিগুণ শক্ত হয়ে ওঠে। এই মেয়ের সাহস তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। সেদিন জঙ্গলে এই মেয়ের কী হাল করেছিল তার মনে থাকা সত্ত্বেও সে কি চাইছে এর থেকে ভয়ঙ্কর কিছু তার সাথে ঘটুক? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার মুখের বলি সেদিনের মতো নিঃশ্বাস আটকে ধরলে বন্ধ হবে, নাকি এর থেকে বেশি কিছু করতে হবে? তীর যা সাহস ছিল তা এক মুহূর্তে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে গেল। সে অনেক সময় নিয়ে এই ট্রমা থেকে বের হয়েছিল, যা আজ পর্যন্ত কাউকে সে বলতেও পারেনি। জাঙ্কুক উপহাস করে হেসে বসা থেকে উঠে তীরের কাছে গিয়ে দাঁড়ায়। তোমার সাহস গুড়িয়ে দিতে কত সময় লাগবে আমাকে বলো। ট্রাস্ট মি, আই উইল স্যাটিসফাই ইউ। জাঙ্কুক ফিসফিসিয়ে বলে ওঠে। তীর শরীর ঝংকার দিয়ে ওঠে তার অশ্লীল কথায়। জাঙ্কুক তীর হাত ধরে নিজের কাছে টেনে এনে ঠাট্টা বিদ্রুপ কণ্ঠে বলে, আর টাকার অহংকার দেখাচ্ছ? কারণ কি ধনী ডক্টরের ছেলের জন্য? তোমার জন্য আমি আগে থেকে দুঃখ প্রকাশ করছি। তোমার প্রেমিক মুখে বলল কাজে কিছু করতে পারবে না, এখন যা সব তার গরিব মেয়ের প্রতি করুণা। তে আন মনে কিছুটা শব্দ করে কান্না করে ওঠে। জাঙ্কুক বাঁকা হাসে, কেমন অহংকার হাস্যকর হয়ে গেল, তাই না মিস্তে? তে চোখ বন্ধ করে তার পরনের জামা খিঁচে ধরে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে টেবিলে রাখা টাকার দিকে এক নজর দেখে তার নিজের কাছ থেকে টাকা বের করে তীরের দিকে ছুঁড়ে মারে। মূল্যবান সময় নেওয়ার সাথে টিপস। এত এত অপমানে তীর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে ধীরে ধীরে চোখ খুলে জাঙ্কুকের আনন্দ তৃপ্তি পাওয়া মুখের দিকে তাকায়। জাঙ্কুকের দৃষ্টি তীর ছলছল চোখের দিকে। তে এমন একজন মেয়ে যে একবারও তার উপস্থিতিতে হাসেনি, তবে সে সেই মেয়ে যে যখনই তার সংস্পর্শে আসে ভয় পায়, অস্বস্তি বোধ করে এবং সবশেষে অনিয়ন্ত্রিতভাবে কাঁদে। আমি যদি তোমাকে হাসাতে না পারি তাহলে কাঁদাবো। জাঙ্কুক তার সমস্ত প্রকাশে এখন আকর্ষিত। যদি সে কেবল তাকে ব্যথা দিতে পারে তবে সে তাকে যতটা পারে তত গভীরভাবে আঘাত করবে। অন্তত সে তাকে তার জীবনে একটা ছোট দাগ হিসাবে দেখবে না। তার জীবনে সবকিছু মিলিয়ে সুখ হলেও সে একা তার দুঃখ হবে। তে ঠোঁট কামড়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে কোনোভাবে কান্না আটকায়, দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় আর একবারের জন্য পেছনে ঘুরে তাকায় না। অন্যদিকে সাইনো এক্সাম ছিল বিধায় তার আসতে দেরি হয়। সে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে। তেকে কাঁপতে কাঁপতে আসতে দেখে সে ব্যথিত হয়। তের হাত ধরতেই তে বলে ওঠে, আমাকে ছাড়, আমি বাসায় যাব। তে সাইনোর কোনো কথা শুনে না, সে দৌড়ে চলে যায়। সাইনো তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পাশ দিয়ে জাঙ্কুক চোখের সানগ্লাস পরতে পরতে হেঁটে চলে যায়। ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। পরের দিন ম্যানশনে সাইনোর মা বাবা আসে। আমি সত্যিই ভাবতে পারিনি সাইনো এমন একটা সুযোগ পাবে, তাও এত দ্রুত। মিস্টার কিম নামজুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশে বসা সাইনোর মাও ধন্যবাদ জানান। আর এম হেসে বলে, এভাবে ধন্যবাদ জানাবেন না, আমরা একটা পরিবার, তাই ভালো কিছু সুযোগে পরিবারের ছেলের কথাই প্রথমে মনে আসে। তাই ভাবলাম রাশিয়া যাওয়ার সুযোগ সাইনো পেলে আমার নিজেরও ভালো লাগবে। সাইনোর পাসপোর্ট অলরেডি করা আছে, শুধু ভিসার অ্যাপ্লাই। এর মধ্যে কোনো ঝামেলা সময় দেরি কিছুই হবে না তো? আর এম হাসি মুখে বলে ওঠে, না, কোনো ঝামেলা হবে না, নিশ্চিন্তে থাকবেন। কি বলো জাঙ্কুক? পাশের সোফায় পায়ের পর পা তুলে বসা জাঙ্কুক এতক্ষণ চুপচাপ তাদের কথা শুনছিল। আমার দায়িত্বে আমি তাকে ব্যবসায়িক কাজে রাশিয়া পাঠাবো। এখানে ঝামেলার কিচ্ছু হবে না, তাকে যত দ্রুত সম্ভব পাঠানোর চেষ্টা হবে। জাঙ্কুকের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। কিন্তু সাইনো কি এই ব্যাপারে রাজি হবে? তার মতামত কি? আজকাল ছেলেমেয়েদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা যা বলবো সেটাতেই সে রাজি। রাজি না হওয়ার মতো তো আর কোনো পিছুটান নেই। জাঙ্কুক মনে মনে হেসে ওঠে। সেও মানে ডক্টরের ছেলের পিছুটান নেই।
আর যদি থেকেও থাকে কোনো লাভ নেই, তার দূরে যেতে হবে, তার রাজ্য যেখান থেকে চাইলেও আসা যাবে না। মনে মনে এসব ভেবে জাঙ্কুক বাঁকা হাসে। কালকে রাতের কথা ভাবে, যখন সে তার বাবার সাথে কথা বলার মাঝে ইচ্ছে করে বলেছিল রাশিয়াতে কোরিয়ান কাউকে নিয়ে যেতে চায় তার সুবিধার জন্য। সেখানকার ব্যবসায় বিশ্বস্ত কাউকে প্রয়োজন, তাদের চেনা জানা আত্মীয়দের মধ্যে হলে ভালো হবে। ব্যাস এতটুকু কথায় তার বাবা মুহূর্তেই ডক্টরের ছেলের কথা বলে ওঠেন। সে জানতো তার বাবা সাইনোর কথাই বলবে। পরের দিন, স্যার, খবর পেয়েছি ডক্টরের ছেলের সাথে মিস্টের কোনো সম্পর্ক নেই। আশেপাশের মানুষ তাদের একসাথে চলাফেরার জন্য মন বানানো কথা ছড়িয়েছে। তবে ডক্টরের ছেলে মিস্টেকে ভালোবাসেন, এটা শুধু তার দিক থেকে। মিস্তে বাকি কথা বলার আগেই জাঙ্কুক হাত উঁচু করে থামিয়ে দেয়। কুকুর ছানাদের প্রেমের করুণ পরিণতি দেখে বিনোদন নিব ভেবেছিলাম, এখন একতরফা ভালোবাসা। ফিসেল হাসে সে। জাঙ্কুক শার্টের হাতের বোতাম খুলতে খুলতে জিজ্ঞাসা করে, আমার কার জন্য দুঃখ প্রকাশ করা উচিত? স্যার, ডক্টরের ছেলের জন্য। কেন? কারণ তার অনুভূতি প্রকাশ করার পরও কোনো লাভ হয়নি। মিস্তে তাকে বন্ধুর চোখে দেখে। জাঙ্কুক হাত দিয়ে থামিয়ে দিল তাকে। ভুল উত্তর কি ইচ্ছে করে দিলে? না স্যার, আমি যতটুকু বুঝেছি উত্তর হিসেবে তা বলেছি। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হেসে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। দুঃখ প্রকাশ তার জন্য করা উচিত, যে অজান্তেই নিজেকে আমার জন্য রেখে দিল। তার একটা সুযোগ ছিল ডক্টরের ছেলের অনুভূতি বুঝে নিজেকে আমার থেকে বাঁচানোর, কারণ সে জানে না ধীরে ধীরে তার জীবনে কি হতে চলেছে। অবশ্য নিজেকে বাঁচিয়েও লাভ হতো না, তাকে তার জন্য থাকতেই হতো। ক্ষণে ক্ষণে জীবন জাঙ্কুকে কাবু করার জন্য, তার নেশায় ডুবানোর জন্য তাকে যে ফল ভোগ করতেই হতো। এটা সঠিক উত্তর, তাই না? ইয়ঞ্জুন ঢোক গিলে মাথা নত রেখে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মালিকের ভুল হলেও সেটাকে সঠিক হিসেবে নেওয়া বিশ্বস্তের প্রমাণ। তোমার উপর আমি খুশি। এরই মধ্যে সেখানে লিজাও চলে আসে। লিজা আসার সাথে সাথে ইয়ঞ্জুন সেখান থেকে চলে যায়। লিজা ঠোঁটের কোণে হাসি নিয়ে জাঙ্কুকের শরীরে তাকায়। তার চোখে নেশা ধরে যায়। সে জাঙ্কুকের বুকে হাত দিতেই যাবে, তখনই জাঙ্কুক বলে ওঠে, আমি অনুমতি দেইনি। লিজা মৃদু শব্দ করে হাসে। তুমি এমনটাই চাও, কিন্তু তোমার থেকে না। জাঙ্কুকের কণ্ঠ স্পষ্ট এবং স্বাভাবিক। লিজার হাত থেমে যায়। কপাল কুঁচকে জাঙ্কুকের দিকে তাকায়। মানে? জাঙ্কুক কোনো উত্তরের প্রয়োজন বোধ করে না। অন্যদিকে সাইনোকে রাশিয়ায় পাঠানোর জন্য তার মা বাবা তাকে ফোর্স করতে থাকে। এইদিকে তে স্কুলের গেট দিকে বের হতেই নিয়ম করে সে প্রতিদিনই সাইনোকে দেখে, কিন্তু আজ 2 দিন ধরে তাকে দেখছে না। বাস্তবতার মুখোমুখি হওয়া বেশ কঠিন। মেনে নিতে না চাইলেও প্রতিটা মানুষকে মেনে নিতে হয়, এটাই জীবন। তে অন্য মনস্ক হয়ে হাসছিল। ঠিক তখনই শুনতে পায়, হে, তোমার কি মরার শখ জেগেছে? আসম্মিক এমন কণ্ঠে তে চমকে যায়। সে নিজেকে দেখতে পায় রাস্তার মাঝখানে। গাড়ি থেকে বের হয়ে সবিন তের দিকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করে, কতবার হর্ন দিয়েছে রাস্তার মাঝে? দাঁড়িয়ে আছো কেন? সুসাইড করার ইচ্ছে আছে নাকি? অবশ্য সবিনের চিনতে অসুবিধা হয়নি, এটা তাদের আশ্রমের আশ্রিতা। দুঃখিত, আমি অন্য মনস্ক ছিলাম বলিতে দৌড়ে চলে যায়। সবিন বিরক্তির শ্বাস ফেলে ঘুরে তীর যাওয়ার দিকে তাকিয়ে আবার গাড়ির কাছে গিয়ে বলে, আমার দেখা সবচেয়ে অদ্ভুত এই মেয়ে। সে গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে বসা জাঙ্কুক ঠোঁটে বাঁকা হাসি। ডক্টরের ছেড়ে চলে যাওয়ার দুঃখ, তার ব্যঙ্গাত্মক কণ্ঠ। সবিন তার ভাইয়ের দিকে তাকিয়ে কিছুটা হেসে বলে, তুমি এদের খবর রাখো নাকি? জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। রাখতেই হবে, সব কিছুর কারণ তো আমি। বেচারাদের আবেগপূর্ণ প্রেমের মাঝে একজনকে সরিয়ে দিয়েছি যে। সময় কেটে যাওয়ার সাথে সাথে সাইনোর সাথে তের আর দেখা হয়নি, শুধু একটা মেসেজ এসেছিল, আমি এমন একজন তোর বেহায়া প্রেমিক যে বাস্তবতার মঞ্চে হেরে গেছি। ভালোবাসার কথা বলতে পারলেও নিজের করার জোর হলো না। সত্যি বলছি তে, ঝুঁকে গেছে মাথা আমার। উপরওয়ালা এমন এক পরিস্থিতির মাঝে দাঁড় করিয়ে দিয়েছিল যেখান থেকে তোকে চাওয়া কঠিন ছিল। আমার ভালোবাসার সমুদ্রে আমি একাই ডুবতে ডুবতে হারিয়ে গেলাম অনেক দূরে। বলেছিলি আমি যদি সম্মানের সাথে তোকে নিজের করতে না পারি তাহলে আর যোগাযোগ রাখতে না। দেখ, সত্যি যোগাযোগ আর হবে না। তবে একটা রিকোয়েস্ট, বন্ধুত্ব শেষ হওয়ার কথা ছিল, দয়া করে বন্ধুত্ব আমাদের মধ্যে শেষ না হোক। যদি কখনো সামনাসামনি দেখা হয়, আমি ভালোবাসার মানুষ না হতে পারলাম, বন্ধু হিসেবে যেমনটা আমরা আগে ছিলাম ঠিক সেভাবেই আমরা কথা বলবো, প্লিজ। তার সেই মেসেজে
তে উত্তরে কিছুই লেখেনি, শুধু চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ছিল। এমনটা তো হওয়ারই কথা ছিল, একজন আশ্রিতার সাথে ওরকম একটা ছেলের কখনোই যায় না। যাই হোক, আপাতত তের দিনগুলো চলছে বাস্তবতা মেনে। তার আশ্রম, স্কুল, শখের ড্রয়িং এগুলো নিয়ে দিন কাটছে। নিজেকে অল্প বয়স থেকে যে মেয়েটা সামনে নিতে জানে। এইদিকে খাঁচার ভিতরে পাখির কিচিরমিচির শব্দ এখন আর সে মুক্তি পাওয়ার জন্য ছটফট করে না, অভ্যাস হয়ে গেছে বন্দি থাকার। এই যে জাংকুক তাকে খাঁচা খুলে খাবার দিচ্ছে, তার পালানোর কোনো চেষ্টা নেই। জাংকুক তার আঙুল পাখির দিকে এগিয়ে দেয়, সাথে সাথে পাখিটি তার সরু ঠোঁট দিয়ে ঠুকুর দেওয়ার চেষ্টা করে। জাংকুক বাঁকা হেসে পায়ের উপর পা তুলে সামনে টেবিলে রাখা ফুলদানির দিকে তাকায়। সেখানে কিছু সাদা সতেজ গোলাপ রাখা। জাংকুক হাত বাড়িয়ে একটা সাদা গোলাপ হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা শুরু করে। এইটি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ তার নাকে গিয়ে বাজতেই কিছুটা শব্দ করে হেসে সোফায় মাথা এলিয়ে দেয়। এখন থেকে আমি যা চাইবো তোমার জীবনে সেটাই হবে মিষ্টি, তুমি বুঝবেও না। আমি তোমাকে তোমার অবস্থানে রেখে ধীরে ধীরে তোমার জীবন গ্রাস করব। আমার যে এখন তোমাকেই চাই, তোমার সৌন্দর্য, তোমার শৈল, অসহায়ত্ব, কান্না, ভয় সব হবে আমার। তোমার মধ্যে ডুবে আমি নেশায় মত্ত হব। জাংকুক চোখ বন্ধ করে হাতের গোলাপ ঠোঁটে হালকা স্পর্শ করে। মনে পড়ে তার ঠোঁটের স্বাদ, তার শৈলের সুবাস। জাংকুক ফের হাসে, তবে সে জানে তে মেয়েটি কতটা পবিত্র সরল মনের একটি মেয়ে। তাকে পেতে হলে তার মতো করে পেতে হবে। অবশ্যই জীবন জাংকুক কোনো কিছুতে তাড়াহুড়ো করে না। পরিস্থিতি অনুযায়ী যেভাবে ডক্টরের ছেলেকে সরিয়েছে তাকেও ঠিক সে তার অধিকারে আনবে। এইদিকে আশ্রমে ম্যানশন থেকে সার্ভেন্ট পাঠানো হয়, লিজা তেকে দিয়ে পেন্টিং করাবে। এক প্রকার তের বাধ্য হয়ে ম্যানশনে যেতে হয়। তে দক্ষতার সাথে দেয়ালে পেন্টিং করছে, কিন্তু সময়ের কমতির জন্য থেমে যায়। বেশ অনেক সময় হয়েছে সে এসেছে, এখন আসরের আজান দিয়ে দিয়েছে, এবার আশ্রমে যাওয়া উচিত। সে তার সরঞ্জাম গুছিয়ে এক পাশে রেখে নিজের পরনের ড্রেস ঠিক করে। তা ঠিক করার মাঝে একজন মহিলা সার্ভেন্ট ঘরে প্রবেশ করতেই তিনি তাকে সবকিছু বুঝিয়ে আশ্রমের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। নিজের ভাবনায় সে অলস ভঙ্গিতে ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু আশ্রমের পেছন থেকে পরিচিত পুরুষালী ভারী কণ্ঠ মিশতে সাথে সাথে থেমে যায় তের পা। তে চোখ বন্ধ করে নিঃশব্দে ঠোঁটে আওড়ায়। আবারও কি জঘন্যভাবে অপমান। পেছনের স্বাভাবিক ভঙ্গিতে পকেটে এক হাত গুজে অন্য হাতে মোবাইল ধরে দাঁড়িয়ে আছে জাংকুক। তার মুখে ভাব প্রতিক্রিয়া এমন যেন সে এখানে তের সাথে কথা বলতে এসেছে এবং আগে থেকে জানতো মেয়েটি এই বাড়িতে। অবশ্য এটা কি এখন স্বাভাবিক নয়? তে কোথায় কোন জায়গায় আসা যাওয়া করছে সব জাংকুকের কান পর্যন্ত পৌঁছে যাবে। জাংকুক সামনে ঘুরে দাঁড়িয়ে থাকা তের পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সাথে সাথে আবারও ভারী কণ্ঠে বলে ওঠে মিশতে। তে ঠোঁট কামড়ে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে। জাংকুক ধীরে ধীরে তের দিকে এগোয়। তে চোখ খুলে পিছনের ব্যক্তির হেঁটে আসার শব্দ শুনে বড় নিঃশ্বাস ফেলে, তবে দেয়ালে ঠেকানো হাত আর শরীরের মৃদু কম্পন থামেনি। আমাকে মাফ করবেন, আমার তাড়া আছে। কতটা হাস্যকর, তুমি আমার থেকে বাহানা দিয়ে পালাতে চাইছো, কারণ কি আমার বলা কথা সত্যি হয়েছে? তে কোনো প্রতি উত্তর করে না। এই পাগল লোকের সাথে কথা বলা মানে আরো অপমান করার সুযোগ তৈরি করে দেওয়া। আশা করি আপনার সাথে আমার আবার দেখা হবে। আজ সময়ের কমতির জন্য বিদায়। তে দৃষ্টি নত অবস্থায় চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জাংকুক একটা পা তের সামনে ধরে। তে পড়ে যাবে এমন অবস্থায় জাংকুক তের বাহু ধরে আটকে ধরে। আশ্রমের গরিব মেয়ের প্রতি ডাক্তারের ছেলের করুণা কি সময় মতো শেষ হয়ে গেল? তে ঘাবড়ে যায়। জাংকুক হাসে, সে চোখ বুলিয়ে তেকে নিখুঁত ভাবে দেখছে। আজ তেকে অন্যরকম লাগছে। তে কম্পিত কণ্ঠে বলে ওঠে ছাড়ো না আমাকে। জাংকুক তার শরীর থেকে দৃষ্টি সরিয়ে তার চোখে চোখ রাখার চেষ্টা করে। তোমার প্রেমিক ধোঁকা দিয়ে চলে গেল, এখন এতিমের অহংকার কি তাহলে এখানেই শেষ? জাংকুক তাকে ইচ্ছে করে খোঁচা দিচ্ছে, যেখানে সাইনোর যাওয়ার পিছে তার হাত আছে সম্পূর্ণভাবে। সে প্রেমিক না আমার। তে বাহু ছাড়ানোর চেষ্টা করে বলে ওঠে আপনি কেন এগুলো বলছেন? তোমার সেদিনের অহংকার আবারও মাটিতে মিশে যাচ্ছে দেখে আমার ভালো লাগছে।
সেটা অহংকার না, আত্মসম্মান বোধ। তাহলে তাই, তোমার আত্মসম্মান বোধ হোক আর অহংকার, কোনোটাই আমার পছন্দ না। তের চোখ ছলছল হয়ে ওঠে। আপনার কাছে কি আমাকে মানুষ মনে হয় না? তোমার কি মনে হয় আমার মস্তিষ্ক আপনার মতো বিকৃত না? এখন আমাকে যেতে দিন। জাংকুক হাসি গাঢ় করে তের মুখের দিকে হালকা ঝুঁকে, আগে তোমার ভেতর থেকে সাহস টেনে বের করি। কথাটা বলি হুট করে জাংকুক তের কিছু বুঝে ওঠার আগে তাকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। তের মস্তিষ্ক শূন্য হয়ে যায়, কি হলো তার সাথে। কিন্তু যখন বুঝতে পারে জাংকুক তাকে দেয়ালের সাথে চেপে ধরেছে, তৎক্ষণাৎ শূন্য মস্তিষ্ক চলা দিয়ে ওঠে। বাজে লোক, ছাড়ুন আমাকে, চেঁচিয়ে উঠে দেয়। কিন্তু দোতলার একদম শেষ প্রান্তে থাকার কারণে চেঁচানোর কণ্ঠ কারো কানে পৌঁছায় না। আমি বলেছিলাম তোমার ভয় আমার পছন্দ, তাহলে কেন সাহস দেখাও? তের শৈলের সুবাস জাংকুকের নাকে বাজছে। তের পুরো শৈল কেঁপে ওঠে। তার ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার ফলে বুকে ওঠানামা শুরু হয়ে যায়। জাংকুকের দৃষ্টি এড়ায় না। আপনি এমন কেউ না যে আপনার পছন্দ মতো আমার করতে হবে। সেদিন দয়া করে, না হলে আমি চেঁচাবো। ট্রাস্ট মিতে, আমি অধীর অপেক্ষায় আছি তোমার চেঁচানোর শব্দ শোনার জন্য। তে দাঁতে দাঁত চেপে মনে মনে গালি দিয়ে ওঠে, বাজে পাগল, অশ্লীল লোক। আর কি বললে? আমি এমন কেউ না। জাংকুক মুখ তুলে তার দিকে তাকায়। তে হাত ছাড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, কেউ না। আপনার কোনো অধিকার নেই আমার সাথে এমন করার। অবশ্যই আপনি আমার মালিক নন, এটা সত্যি। তাহলে আমার উচিত তোমার মালিক হওয়া, যাতে তুমি না চাইতো আমার পছন্দের সব করো। জাংকুক তার এক হাত দিয়ে তের নরম গাল আর ঠোঁট স্পর্শ করে। তে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। আমি ঘৃণা করি আপনার স্পর্শ। আপনার বাগদত্তা থাকতে কিভাবে অন্য মেয়েকে আপনি এভাবে স্পর্শ করতে পারেন? জাংকুক তার চোয়ার শক্ত করে তেকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটের একদম কাছে নিয়ে ফিসফিস করে বলে, থাকা সত্ত্বেও অন্য কাউকে বাসনা করা আমার কাছে ভুল না। জাংকুক এত কাছে আসার কারণে তে দু চোখ বন্ধ করে ফেলেছে। জাংকুক তার একদম কাছ থেকে পুরো মুখে চোখ বুলায়। আর আমার কাছে যেটা ভুল না, কারো ঘৃণা হলো আমার কিছু আসবে না। কথাটা বলেই জাংকুক দেখে ছেড়ে দেয়, অনেকটা এমন যে একটা শিশু তার খেলনা দেখে বিরক্ত হয়ে তা ফেলে দিল। তে মুক্তি পেয়ে দ্রুত সরে দাঁড়ায়। সে রীতিমতো কাঁপছে। জাংকুক পকেটে হাত গুজে মুখে কিছুটা উপহাস নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর পাশ কেটে চলে যায়। তার চলে যাওয়ার পর তে অনেকক্ষণ একাই সেখানে দাঁড়িয়ে থাকে। ওই লোকের জন্য তার মস্তিষ্কে চাপ পড়ছে। সে এতটুকু বুঝতে পারছে, তার জীবনে কাল হিসাবে জীবন জাংকুকই যথেষ্ট। পরের দিন, দিনটা শুক্রবার, সবার ছুটির দিন। তাই তে সকাল সকাল পেন্টিং শেষ করার জন্য ম্যানশনে যায়। সে অর্ধেক পেন্টিং কমপ্লিট করেছিল, বাকিটা এখনো আছে। তাই সে তার কাজটা দ্রুত শেষ করতে চায়। সে চায় না ওই লোকটার সাথে আবার দেখা হোক। এইদিকে লিজা তের পেন্টিং দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মুহূর্তে তার মনে পড়ে কিছুদিনের আগের কথা। সে জাংকুকের কাছে গিয়েছিল এবং জাংকুক তাকে ফিরিয়ে দিয়েছিল। সেদিন জাংকুকের মুখের উপর তার থেকে না যাওয়ার বিষয়টা সে অবাক হলো, স্বাভাবিকভাবে নিয়েছিল। কি অদ্ভুত সম্পর্ক। আচ্ছা, এমন কি হবে জাংকুক অন্য মেয়ের সাথে থেকে আসলো আর তার কিছু হবে না? লিজা নিজ ভাবনায় দ্রুত মাথা ঝাঁকালো। কি সব ভাবছে? সে অবশ্যই তার বরাবর কাউকে থাকতে দেবে না। তার আর জাংকুকের সম্পর্ক যেমনই হোক। গার্ডেনে RM জাংকুকের সাথে কথা বলা শেষ করে উঠে চলে যান। জাংকুক তার বাবার চলে যাওয়ার পর সোফায় হেলান দিয়ে বসে হাতের ফোনে দৃষ্টি রাখে। পাশে এতক্ষণ সবিনও ছিল। সে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, সায়নুকে এত দ্রুত রাশিয়া পাঠানোর কি আছে? তোমার সেখানে কি কোনো সমস্যা হচ্ছে? না, আমার মনে হয়েছে তাকে পাঠানো প্রয়োজন, তার ভাবলেশীন জবাব। এইদিকেতে খুব মনোযোগ দিয়ে তার পেন্টিং দ্রুততার সাথে শেষ করে। সেই সকালে এসেছিল, শেষ করতে করতে দুপুর 2টা। কোমর পিঠ কালকের মতো আজও লেগে গেছে। লিজা বুকে হাত গুজে নিজের মতো করে পেন্টিং হওয়া দেখে। তের প্রশংসা করা শুরু করে। কথায় কথায় সে যতই অপমান করুক না কেন, মাঝে মাঝে মুখ থেকে প্রশংসাও বের হয় তার। তের আর্ট করা শেষ হলে ধন্যবাদ জানিয়ে সরঞ্জাম গুছিয়ে যাওয়ার জন্য অনুমতি চায়। তে তার সবকিছু নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, তবে আস্তে সাবধানে চারপাশে চোখ বুলিয়ে নেয়। তবে যার চোখ ফাঁকে দিয়ে ম্যানশন থেকে বের হতে চাইছে, আসলেই কি তার নজরে পড়বে না সে? জাংকুক তার বেডরুমে জানালার কাছে দাঁড়িয়ে দু ঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরে। তে ম্যানশনের সদর দরজা দিয়ে বের হয়ে জঙ্গলের পথে ছুটে যায় আশ্রমের উদ্দেশ্যে। জাংকুক তীব্র দৃষ্টিতে
তীর যাওয়ার দিকে তাকিয়ে থেকে বাতাসে নিকোটিনের ধোঁয়া উড়ায়। হালকা গোলাপি রঙের জামা পরা মেয়েটি গাছ গাছালির ভেতর ছুটে চলে যাচ্ছে। জাংকুক মুখে আওড়ায়, শি ইজ লাইক এ লিটল বার্ড। বাকি পার্টগুলো আপলোড করা হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও।